নমস্কার। আজকের আলোচনায় আপনাদের স্বাগত। আমরা তো আজকাল প্রায়ই শুনছি যে অনলাইন বিনিয়োগের সুযোগ বাড়ছে, কিন্তু কি বলে তার সাথে সাথেই যেন প্রতারণার জালটাও আরও বেশি করে ছড়িয়ে পড়ছে, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এই ব্যাপারটা নিয়েই আজ আমরা একটু গভীরে যাব। সম্প্রতি পশ্চিমবঙ্গে বেশ কয়েকটা বড়সড় অনলাইন ট্রেডিং কেলেঙ্কারির খবর সামনে এসেছে, আর বেশ কিছু গ্রেফতারও হয়েছে। মানে শুনে মনে হচ্ছে যেন একটা বেশ বড় চক্র কাজ করছে এর পেছনে। হ্যাঁ, ব্যাপারটা ঠিক সেদিকেই ইঙ্গিত করছে। আজকের আলোচনায় আমরা মূলত এই পশ্চিমবঙ্গ ভিত্তিক কিছু লোকের অনলাইন ট্রেডিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া আর তাদের গ্রেফতারি, বিশেষ করে তামিলনাড়ু পুলিশের সাম্প্রতিক তদন্তে যা যা উঠে এসেছে সেগুলো নিয়ে কথা বলবো। আমাদের কাছে এ নিয়ে কয়েকটা রিসেন্ট রিপোর্ট আছে, তাই তো? হ্যাঁ, আছে। তো আজকের আলোচনার লক্ষ্য শুধু ঘটনাগুলো পরপর বলা নয়, বরং এই রিপোর্টগুলো ঘেঁটে আসল তথ্যগুলো বের করা। মানে প্রতারকরা ঠিক কী কৌশল ব্যবহার করছে, আর এই অপরাধগুলো আসলে কতটা গভীরে ছড়িয়েছে সেটাই বোঝার চেষ্টা করব আমরা। ঠিক। চলুন তাহলে সবচেয়ে নতুন যে ঘটনাটা, মানে যেটা একদম টাটকা, সেটা দিয়ে শুরু করা যায়। হ্যাঁ, সেটাই ভালো হবে। আচ্ছা, এই তো ধরুন এই আগস্ট মাসেই ২০২৫ তামিলনাড়ু সাইবার ক্রাইম উইং একটা বেশ বড় সাফল্য পেয়েছে। ওরা পশ্চিমবঙ্গ থেকে ৩ জনকে গ্রেফতার করেছে। ওহো, তামিলনাড়ু পুলিশ এখানে এসে? হ্যাঁ, নামগুলো হলো শাহজাদা হোসেন, কোচবিহারের। তারপর অমিত সাহা হাবড়া থেকে, আর কমলেশ দেবনাথ, ইনি উত্তর ২৪ পরগনার বাণীপুর থেকে। অভিযোগটা হলো এরা একটা বড় অনলাইন স্টক ট্রেডিং কেলেঙ্কারির সাথে যুক্ত। আর এটা কিন্তু আজকের নয়, অন্তত ২০২৪ সাল থেকে চলছিল বলে মনে করা হচ্ছে। তার মানে জালটা বেশ বড় আর পুরনো। আচ্ছা, এরা ঠিক কিভাবে লোকজনকে ঠকাতো? মানে পদ্ধতিটা কি ছিল? দেখুন, এদের প্রধান অস্ত্র ছিল হোয়াটসঅ্যাপ, মানে যেটা আমরা সবাই রোজ ব্যবহার করি। হুম হুম ওরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করত, আর সেখানে নিজেদের এমনভাবে তুলে ধরত যেন তারা খুব নির্ভরযোগ্য, বিরাট লাভ পাইয়ে দেবে এরকম স্টক ট্রেডিং প্ল্যাটফর্ম। বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য কিছু করত নিশ্চয়ই। অবশ্যই নানা রকম নকল প্রশংসাপত্র, মানে ফেক টেস্টিমোনিয়ালস দিত। আর সবচেয়ে বড় টোপটা কি ছিল জানেন? কি? শুরুতে যারা টাকা ঢালত তাদের অল্প কিছু লাভ পাইয়ে দিত। ও, এইটা তো সেই ক্লাসিক কৌশল। অল্প লাভ দেখিয়ে বিশ্বাস জেতা, তারপর? একদম। যেই না বিনিয়োগকারী ভাবল, আরে এ তো দারুণ লাভ হচ্ছে, আর বিশ্বাস করে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করল। ব্যাস, অ্যাপ বন্ধ, টাকা উধাও। ঠিক তাই, প্ল্যাটফর্ম বা অ্যাপটা ভ্যানিশ, আয়োজকরা টাকা নিয়ে হাওয়া। একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন ভয়াবহতাটা। একজন ব্যক্তি, তিনি একটা লিঙ্ক পান, ভাবেন আসল ট্রেডিং অ্যাপ, হুম। বিরাট লাভের আশায় ক্লিক করেন। আর কি পরিণাম? প্রায় ১.৬৪ কোটি টাকা খোয়ালেন তিনি। ১,৬৪,০০,০০০ টাকা! অবিশ্বাস্য! শুধু একটা লিঙ্কে ক্লিক করে? হ্যাঁ, এতটাই ভয়ঙ্কর। আচ্ছা, এই যে শাহজাদা হোসেনের কথা বললেন কোচবিহারের, হুম তাকে তো শুনলাম বাংলাদেশ বর্ডারের কাছ থেকে ধরা হয়েছে। হুম এর কি কোনো মানে আছে? হ্যাঁ, শাহজাদা হোসেনকে ২১শে আগস্ট ধরা হয়। ওর ভূমিকাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তদন্তে যা উঠে এসেছে, সে ছিল একজন লেভেল 1 মিউল অ্যাকাউন্ট হোল্ডার। মিউল অ্যাকাউন্ট, লেভেল 1? একটু বুঝিয়ে বলবেন? মিউল অ্যাকাউন্ট মানে হলো, ধরুন অপরাধীরা নিজেরা সরাসরি টাকাটা নেয় না, তারা অন্য কারোর ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে ওই বেআইনি টাকাটা জমা রাখার জন্য বা লেনদেনের জন্য। আচ্ছা। যাদের অ্যাকাউন্ট ব্যবহার করা হয় তাদের বলে মানি মিউল। এই শাহজাদা হোসেনের মতো লোকেরা হয়তো খুব সামান্য টাকার বিনিময়ে বা অনেক সময় না জেনেও নিজেদের অ্যাকাউন্ট ব্যবহার করতে দেয়। যাতে আসল অপরাধীরা ধরা না পড়ে। ঠিক, এতে টাকার উৎস বা আসল মালিককে খুঁজে বের করা কঠিন হয়ে যায়। আর লেভেল 1 সম্ভবত এটাই বোঝাচ্ছে যে প্রতারণার টাকাটা প্রথম ধাপে এই ধরনের অ্যাকাউন্টে আসত। এরপর হয়তো আরও অনেক অ্যাকাউন্টের মাধ্যমে, মানে বিভিন্ন লেভেলে টাকাটা সরানো হতো আসল লোকের কাছে পৌঁছানোর আগে। মানে একটা স্তরবিন্যাস রয়েছে, বেশ জটিল ব্যবস্থা। হ্যাঁ, যাতে তদন্তকারীরা সহজে মাথা পর্যন্ত পৌঁছাতে না পারে। আর শাহজাদার নামে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে নাকি ২৯টা আলাদা অভিযোগ জমা পড়েছে। ২৯টা? তার মানে সে এই চক্রের বেশ সক্রিয় সদস্য ছিল। আর বর্ডারের কাছে ধরা পড়ার কারণটা? সেটা, মানে তদন্তকারীরাই ভালো বলতে পারবেন, তবে হতে পারে টাকা পাচার বা পালানোর সুবিধার জন্য ওই এলাকাটাকে ব্যবহার করা হচ্ছিল। হতে পারে। আচ্ছা, রিপোর্টে তো দেখলাম আরও একজন ৫০ লক্ষ টাকা হারিয়েছেন। সেটা আবার কি ঘটনা? হ্যাঁ, তামিলনাড়ুরই আরেকজন বাসিন্দা, তিনি আবার অন্য একটা হোয়াটসঅ্যাপ ভিত্তিক ভুয়ো বিনিয়োগ অ্যাপের ফাঁদে পড়েন। প্রায় ৫০ লক্ষ টাকা হারান।
এই ঘটনার তদন্ত করতে গিয়েই আগস্টের মাঝামাঝি হাবড়ার অমিত সাহা আর বাণীপুরের কমলেশ দেবনাথকে ধরা হয়। এরা কি একই চক্রে শাহজাদার সাথে যুক্ত? সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, তদন্ত চলছে। তবে কাজের ধরনটা কিন্তু একই রকম, সেই হোয়াটসঅ্যাপ, ভুয়ো অ্যাপ, বড় অঙ্কের টাকা হাতানো। এদের বিরুদ্ধে আইন কি বলছে, মানে কি ধারায় মামলা হয়েছে? এদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস অ্যাক্টের ৩১৮(৪) আর ৩৩৬(২)(৩) ধারা, সাথে আইটি অ্যাক্টের 66D আর ৭৪ ধারা, এই সব ধারায় মামলা হয়েছে। মানে গুরুতর অভিযোগ। হ্যাঁ, সহজ কথায় বললে এই ধারাগুলো অনলাইন চিটিং, পরিচয় ভারিয়ে ঠকানো, মানে এম্পারসনেশন, তারপর ধরুন ভুয়ো ইলেকট্রনিক রেকর্ড তৈরি, বেআইনিভাবে টাকা লেনদেন, এই সব গুরুতর সাইবার অপরাধের জন্য আইন এদের কাজকে যথেষ্ট সিরিয়াসলি নিচ্ছে। এই ঘটনাগুলো থেকে তো এটা পরিষ্কার যে অপরাধটা শুধু পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নেই, মানে আন্তরাজ্য ব্যাপার। কিন্তু পশ্চিমবঙ্গে কি এটাই প্রথম এমন ঘটনা? না না, একেবারেই না। এরকম ঘটনা আগেও ঘটেছে। কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ আগেও ব্যবস্থা নিয়েছে। যেমন ধরুন, এই বছরেরই জানুয়ারি মাসে ২০২৫ কলকাতা পুলিশের সাইবার সেল নদিয়া জেলার ৩ জনকে গ্রেফতার করেছিল: আলগির মোল্লা, মিনজারুল মোল্লা আর সুমন মান্ডি। ও, তাদের বিরুদ্ধেও কি একই অভিযোগ ছিল? হ্যাঁ, অভিযোগের ধরনটাও প্রায় একই। সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ, একটা নকল ট্রেডিং অ্যাপ। আচ্ছা। আর শিকার ছিলেন কলকাতার হরিদেবপুরের এক বাসিন্দা। তার খোয়া যাওয়া টাকার অঙ্কটাও অমচন বড়, প্রায় ১.৭৮ কোটি টাকা। আবারও কোটি টাকা? হ্যাঁ, পুলিশ ওদের বেড়া থেকে ল্যাপটপ, প্রচুর সিম কার্ড, ব্যাংকের পাসবুক আরও অনেক কাগজপত্র উদ্ধার করেছিল। এত সিম কার্ড দেখেই বোঝা যায় জালটা কত বড় ছিল। তাহলে তামিলনাড়ুর কেসটার সাথে মিলটা কোথায়? আর অমিল? মিল তো ওই মূল কৌশলে, হোয়াটসঅ্যাপ, নকল অ্যাপ, বড় অঙ্কের টাকা হাতানো। অমিল বলতে হয়তো এটাই যে ওটা কলকাতা পুলিশ তদন্ত করছিল, আর এবারের কেসগুলো তামিলনাড়ু পুলিশ দেখছে, যেটা এই আন্তরাজ্য কানেকশনটা আরও স্পষ্ট করে দিচ্ছে। তার মানে দেখা যাচ্ছে কৌশলটা মোটামুটি একই থাকছে, শুধু শিকার আর অপরাধীর ঠিকানা বদলাচ্ছে। কিন্তু প্রতারণার ধরন কি শুধু এই ট্রেডিং অ্যাপেই আটকে আছে, নাকি এরা আরও নতুন নতুন ফন্দি আটছে? অপরাধীরা তো বসে নেই, তারাও কৌশল বদলাচ্ছে, আরও পরিশীলিত হচ্ছে, আরও ভয়ঙ্কর হচ্ছে। আরেকটা উদাহরণ দিই। মে মাস 2025 বিধাননগর কমিশনারেটের পুলিশ ৩ জনকে ধরেছিল: সুরজ কুমার সিং, আরমান আক্তার খান আর মোহাম্মদ জহিনুদ্দিন। এদের কেসটা কি আলাদা? হ্যাঁ, এদের পদ্ধতিটা কিন্তু ট্রেডিং স্ক্যামের থেকে একটু অন্যরকম। কি রকম? এরা নিজেদের পরিচয় দিয়েছিল মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসার হিসাবে। পুলিশ সেজে? হ্যাঁ, তাদের শিকার ছিলেন ডক্টর উৎপল কুমার বেট নামে একজন চিকিৎসক। তারা ডাক্তারবাবুকে ফোন করে বলে তার নামে নাকি একটা মানি লন্ডারিং কেস হয়েছে, অ্যাকাউন্ট থেকে সব টাকা বাজেয়াপ্ত করা হবে। বাপরে, ভয়ে দেখিয়ে? একদম। এই ভয়ে দেখিয়ে কেস মিটিয়ে দেওয়ার নামে তারা ওই ডাক্তারের কাছ থেকে ধাপে ধাপে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নেয়। এটা তো সরাসরি ব্ল্যাকমেইলিং, ট্রেডিং স্ক্যামের চেয়েও মারাত্মক। এখানেই শেষ নয়, তদন্তে আরও যা জানা গেল তা আরও চিন্তার। এই হাতানো টাকা পাচার করার জন্য ওরা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করেছিল। ক্রিপ্টোকারেন্সি কেন? কারণ ক্রিপ্টোর মাধ্যমে টাকার উৎস লুকানো সহজ, আর খুব তাড়াতাড়ি দেশের বাইরেও টাকা সরানো যায়। প্রচলিত ব্যাংকিং সিস্টেমে যেটা ট্র্যাক করা মুশকিল। এই ঘটনাতেও পরে আরও কয়েকজন ধরা পড়েছিল। তার মানে এটাও একটা বেশ বড় নেটওয়ার্কের কাজ ছিল। তার মানে আমরা একটা বিবর্তন দেখছি। সাধারণ ট্রেডিং স্ক্যাম থেকে শুরু করে পুলিশ সেজে ভয় দেখানো, আবার টাকা পাচারের জন্য ক্রিপ্টোকারেন্সির মতো নতুন প্রযুক্তি ব্যবহার করা। অপরাধীরা ক্রমাগত নিজেদের আপগ্রেড করছে। একেবারে ঠিক। এই যে ঘটনাগুলো আমরা আলোচনা করলাম, এগুলোকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে কয়েকটা সাধারণ প্যাটার্ন বা প্রবণতা কিন্তু বেশ স্পষ্ট। যেমন? প্রথমত, যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপের ব্যাপক ব্যবহার। এটা সহজ আর এনক্রিপ্টেড বলে হয়তো কিছুটা নিরাপদও মনে করে ওরা। দ্বিতীয়ত, বিশ্বাস অর্জনের জন্য নকল অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করা, আর শুরুতে অল্প লাভ দেখানো। হ্যাঁ, ওই টোপটা। তৃতীয়ত, প্রায় সব কেসেই অমচম পরিমাণে টাকা হাতানো হয়েছে, অঙ্কটা কোটির নিচে নামছেই না। সত্যি। চতুর্থত, নির্দিষ্ট কিছু এলাকা, যেমন এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ, সেখানকার কিছু লোকের এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে।
আর প্রায়শই একাধিক লোক ধরা পড়ছে, যা একটা সংগঠিত চক্রের দিকেই ইঙ্গিত করে। এই প্যাটার্নগুলোর গভীরে যদি যাই, বিশেষ করে ওই শাহজাদা হোসেনের মতো মিউল অ্যাকাউন্ট ব্যবহারকারী আর আন্তরাজ্য যোগসাজশের ব্যাপারটা আর কি উঠে আসছে? এখানে কয়েকটা গভীরতর দিক আছে। এক, পদ্ধতির বিবর্তন, যেটা আপনি বললেন। সরল স্ক্যাম থেকে ক্রিপ্টো পাচার, ছদ্মবেশ, ওরা প্রযুক্তি আর মানুষের মনস্তত্ত্ব দুটোই ব্যবহার করছে। কোথায় লোভ দেখাতে হবে, কোথায় ভয়, সেটা ওরা জানে। ঠিক। 2, মিউল অ্যাকাউন্টের জালটা। শাহজাদা হোসেন হয়তো আইসবার্গের চূড়া, এরকম হয়তো হাজার হাজার সাধারণ মানুষ আছে যাদের অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে। এরা কি জেনে শুনে করে? অনেকে হয়তো দারিদ্র্যের কারণে সামান্য কিছু টাকার লোভে করে, অনেকে হয়তো পুরোটা না জেনেই জড়িয়ে পড়ে। এই জন্যই এই নেটওয়ার্ক ভাঙাটা এত কঠিন। পশ্চিমবঙ্গের কিছু জায়গায় এই প্রবণতা বেশি দেখা যাওয়ার পিছনে হয়তো আর্থসামাজিক কারণও আছে। সেটাও একটা দিক। আর ৩ নম্বর হল অপরাধের আন্তরাজ্য, এমনকি হয়তো আন্তর্জাতিক চরিত্র। তামিলনাড়ু পুলিশের পশ্চিমবঙ্গে এসে গ্রেফতার করাটাই প্রমাণ করে যে এরা কোনো এক রাজ্যের গণ্ডিতে বাধা নেই। ক্রিপ্টোকারেন্সি যখন আসছে, তখন টাকা দেশের বাইরে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তাহলে মোদ্দা কথা দাঁড়াচ্ছে, এগুলো শুধু কিছু বিচ্ছিন্ন আর্থিক প্রতারণা নয়, বরং একটা বৃহত্তর, সংগঠিত আর ক্রমশ আরও জটিল হয়ে ওঠা সাইবার অপরাধের ছবি। আমাদের বিনিয়োগের ইচ্ছা বা তাড়াতাড়ি বড়লোক হওয়ার লোভটাকে কাজে লাগিয়েই ওরা ফাঁদ পাচ্ছে। একদম। এই আলোচনার মূল নির্যাস এটাই। পশ্চিমবঙ্গে বা বলা ভালো পুরো দেশেই এই অনলাইন আর্থিক প্রতারণার জাল যে কতটা ছড়ানো আর কতটা জটিল হতে পারে, তার একটা আভাস পাওয়া গেল। হোয়াটসঅ্যাপে আসা লোভনীয় কিন্তু অচেনা প্রস্তাব, ভালো করে না জেনে কোনো অ্যাপ বা লিঙ্কে ক্লিক করা, শুরুতে পাওয়া একটু লাভে বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়া, এগুলোই কিন্তু বিপদ ডেকে আনছে। এমনকি পুলিশ বা অন্য কোনো সংস্থার নাম করে ভয়ে দেখিয়েও টাকা আদায় করছে। হ্যাঁ। তার মানে অনলাইন জগতে আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। কোনো অফার পেলেই ঝাঁপিয়ে না পড়ে আগে ভালো করে যাচাই করা, দরকার হলে কারোর পরামর্শ নেওয়াটা খুব জরুরি। আর অচেনা সোর্স থেকে আসা লিঙ্ক বা অ্যাপ তো এড়িয়ে চলাই ভালো। হ্যাঁ, আর এই যে প্রতারকদের কৌশলগুলো, এগুলো সম্পর্কেও ওয়াকিবহল থাকা দরকার। ওরা কিভাবে বিশ্বাস অর্জন ধরে, কিভাবে ভয় দেখায়, ওই মিউল অ্যাকাউন্ট বা ক্রিপ্টোকারেন্সি কিভাবে ব্যবহার করে, এগুলো জানলে নিজেকে বাঁচানোর প্রস্তুতি নেওয়াটা একটু সহজ হয়। যত আলোচনা হবে, মানুষ তত সচেতন হবে। আজকের আলোচনা থেকে অনেকগুলো জরুরি বিষয় উঠে এলো। প্রতারণার কৌশল, তার বিস্তার, আন্তরাজ্য যোগ, মিউল অ্যাকাউন্টের ভূমিকা, সত্যি খুব চিন্তার বিষয় এগুলো। আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে, যেটা এই রিপোর্টগুলো থেকে উঠে এলেও সরাসরি উত্তরটা নেই। বলুন, কি প্রশ্ন? এই যে এত মানুষ, কেউ 1.64 কোটি, কেউ 50 লক্ষ, কেউ বা 1 কোটি টাকা খোয়াচ্ছেন, এই অমচম পরিমাণ টাকা কি আদৌ উদ্ধার করা সম্ভব হয়? মানে যারা শিকার হচ্ছেন, তাদের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কতটা? আর অন্যদিকে এই যে শাহজাদা হোসেনের মতো হাজার হাজার মিউল অ্যাকাউন্ট হয়তো ছড়িয়ে আছে, এই পুরো নেটওয়ার্কটাকে কি ভেঙে ফেলা সম্ভব? তদন্তকারী সংস্থাগুলোর জন্য এটা কতটা কঠিন? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বাস্তব প্রশ্ন। সত্যি কথা বলতে কি, টাকা উদ্ধার করাটা প্রায়শই খুব কঠিন একটা কাজ। তাই? হ্যাঁ, কারণ প্রতারকরা টাকাটা পাওয়ার সাথে সাথেই খুব দ্রুত সেটাকে অনেকগুলো অ্যাকাউন্টের মাধ্যমে, মানে অনেকগুলো লেয়ারে পাচার করে দেয়। অনেক সময় টাকাটা দেশের বাইরে চলে যায় বা ক্রিপ্টোকারেন্সিতে বদলে ফেলা হয়। সেগুলোর গতিপথ ট্র্যাক করা প্রযুক্তিগতভাবে আর আইনগতভাবেও বিরাট চ্যালেঞ্জিং। তার মানে টাকা ফেরত পাওয়ার আশা কম? একেবারে নেই তা বলবো না। কিছু ক্ষেত্রে আংশিক টাকা উদ্ধার হয়তো হয়, কিন্তু পুরো টাকা ফেরত পাওয়াটা বেশ বিরল। আর ওই মিউল অ্যাকাউন্ট নেটওয়ার্ক ভাঙাটাও একই রকম কঠিন, কারণ ওই নিচের স্তরের লোকগুলো হয়তো আসল চক্র বা মাথাদের সম্পর্কে কিছুই জানে না। তারা হয়তো শুধু দারিদ্র্যের শিকার। এদের ধরে ধরে মূল চক্র পর্যন্ত পৌঁছনোটা একটা লম্বা আর খুব জটিল প্রক্রিয়া। এর জন্য কি দরকার? এর জন্য দরকার খুব উন্নত প্রযুক্তি, ডেটা অ্যানালিসিস, বিভিন্ন রাজ্যের পুলিশ আর কেন্দ্রীয় এজেন্সিগুলোর মধ্যে ভালো সমন্বয়, এমনকি আন্তর্জাতিক সহযোগিতাও। কাজটা খুবই কঠিন, কিন্তু অসম্ভব নয়। তবে এটা নিঃসন্দেহে সাইবার অপরাধ দমনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা। এই প্রশ্নটা আসলে আমাদের এটাই মনে করিয়ে দেয় যে প্রতারণার শিকার হওয়ার পর প্রতিকার খোঁজার চেয়ে
আগে থেকে সতর্ক থাকা বা প্রতিরোধ করাটাই সবসময় অনেক বেশি জরুরি।